শারদীয় দুর্গোৎসবের আজ মহাষষ্ঠী। অধিবাস ও আমন্ত্রণের মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনের উৎসব। সনাতন ধর্মাবলম্বীরা ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও মন্ত্রপাঠের মধ্য দিয়ে দিনটি পালন করবেন। এদিনে বেলতলায় বিহিত পূজার পর দেবীকে আমন্ত্রণ জানানো হয় এবং অধিবাস করা হয়। আগামী ৪ দিন সপ্তমী, অষ্টমী, নবমী ও বিজয়া দশমীর মধ্য দিয়ে সম্পন্ন হবে দুর্গাপূজা। তাই বিভিন্ন জেলার পূজা মণ্ডপগুলোতে ভক্তদের পদচারণার মুখর। ভক্ত দর্শনার্থীদের বিশ্বাস, দেবীর আগমনে অশুভ শক্তির বিনাশ হবে এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও মঙ্গল প্রতিষ্ঠিত হবে। এছাড়া প্রতিমা সজ্জা, আরতি, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধনুচি নৃত্য প্রতিযোগিতা ও বিশেষ আরতি নিয়ে ব্যস্ত আয়োজকরাও। এদিকে উৎসবের নিরাপত্তায় মণ্ডপগুলোতে সিসি ক্যামেরার পাশাপাশি প্রতিটি মন্দিরে ৩ জন পুলিশ, ৮ জন আনসার, সমাজসেবা অধিদপ্তর থেকে 2 জন করে ভলান্টিয়ার কাজ করবেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। মহাষষ্ঠী পূজার আনুষ্ঠানিকতা ও পূজার সার্বিক আয়োজন জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, আজ তো মহাষষ্ঠী পূজার আয়োজন কেমন দেখতে পাচ্ছেন সেখানে, এবং আজ কি কি আনুষ্ঠানিকতা রয়েছে মণ্ডপগুলোতে, সব মিলিয়ে জানাবেন। বড় যে ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজার মহাষষ্ঠী হচ্ছে আজকের দিনে মূলত দেবী দুর্গার যে আবাহন বা বোধন, সেই বোধনের মাধ্যমে আজকে পুজোর শুরু বলা যায়। অর্থাৎ পিতৃপক্ষের শেষ হয়েছিল মহালয়ার মাধ্যমে, অর্থাৎ দেবী পক্ষের শুরু হয়েছিল সেদিন থেকে। আর দেবী পক্ষের মহালয়ার দিন থেকে যে দুর্গাপূজার ক্ষণ গণনা শুরু, আজকে সেই ক্ষণ গণনার অর্থাৎ আনুষ্ঠানিকতার শুরু বলা যায় আজকে থেকে। আজকে হচ্ছে বোধন, অর্থাৎ দেবী দুর্গাকে আজকে আবাহন করা হবে মণ্ডপে, অর্থাৎ মণ্ডপে তোলার মধ্য দিয়ে তাকে আজকে যে পুজো, সেই পুজোটি আজকে শুরু হবে। তো আজকে পুরো মণ্ডপেই আজকে থেকেই ধুম লেগে যাবে বলা যায়। যদিও আজকে অনেক জায়গায় সকালে, অনেক জায়গায় এই বোধন অর্থাৎ মহাষষ্ঠী পুজোটা সন্ধ্যায় হয়ে থাকে মণ্ডপে তোলার পর। তো আমি যে মণ্ডপটিতে আছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুর্গাকে এখনো মণ্ডপে তোলা হয়েছে, কিন্তু এখনো খুলে দেওয়া হয়নি। কারণ ষষ্ঠী পুজোর আগে আসলে পুরো মণ্ডপের যে বোধনের কাজটি বা আবাহনের কাজটি সেটি হয় না। তো এটিতে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে মণ্ডপে তোলা হয়েছে, অর্থাৎ বোধনের মধ্য দিয়ে এই কাজটি শুরু হবে। তো আজ থেকে যে মহা ধুমধামে সব জায়গায় যেহেতু মণ্ডপে দেবী দুর্গাকে তোলা হয়েছে, পুজোর মাধ্যমে, আবাহনের মাধ্যমে, বোধনের মাধ্যমে এই পুজোটি চলবে দশমী পর্যন্ত। এরপর সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এবং দশমীতে এটি বিসর্জনের মধ্য দিয়ে পূজা শেষ হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই মণ্ডপেও এরই মধ্যে পুজো কাজ আজকে শুরু হবে, এবং এখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা পুজো উদযাপন পরিষদের নেতাকর্মীরা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ঠিক থাকে সেই জন্য এখানে বিভিন্ন বাহিনীগুলো তাদের সহযোগিতা করছে। সর্বোচ্চ নিরাপত্তা রাখা হচ্ছে যাতে সনাতন ধর্মাবলম্বীদের এই সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা, এটি শান্তি সুষ্ঠুভাবে এটি যাতে শেষ হয় সে কাজটি করছে, এবং পুজো উদযাপন পরিষদের সাথে সবাই মিলে এই কাজটি করছেন। তো সাড়ম্বরে এই দুর্গাপূজা আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালিত হবে, এটি সবাই প্রত্যাশা করছে, যাতে মা দুর্গা আসছেন শান্তিতে, সুখে, যারা দুষ্টের যে দমন, সেই দমন তিনি করবেন, সৃষ্টির পালন করবেন, সেটি সবাই প্রত্যাশা করছে। প্রণবেশ, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি খোঁজখবর রাখতে থাকুন, নিশ্চয়ই পরবর্তীতে আমরা আবার আপনার সাথে যুক্ত হব। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। তিনি সেখানকার পূজার সার্বিক আয়োজন সম্পর্কে জানাচ্ছিলেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজায় ব্যয় সংকোচন সাশ্রয়ী উদ্যোগ হিসেবে পিতলের প্রতিমায় পূজা করার উদ্যোগ নিয়েছে পূজা উদযাপন কমিটি। গোবিন্দগঞ্জ উপজেলার রাজাবিরাজ এলাকায় রাজস্ব সর্বজনীন দুর্গাপূজা কমিটি প্রতি বছর মাটি দিয়ে গড়া দুর্গা প্রতিমায় পূজা করে আসছিলেন। এতে প্রচুর ব্যয় হয়। এই চিন্তা থেকেই তারা এবার পিতলের তৈরি একটি প্রতিমা প্রতিস্থাপন করেছেন মন্দিরে। শারদীয় দুর্গাপূজায় এই প্রতিমাতেই পূজা সম্পন্ন করবেন তারা। এই প্রতিমাতেই আগামীতে পূজা হবে জানিয়ে পূজা কমিটি বলছে, পূজায় সাশ্রয় হওয়া এই অর্থে তারা মন্দিরে পুজো দেখতে আসা ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ এবং অসহায় ও দুস্থ মানুষের সেবা সহ মন্দিরের উন্নয়নের কাজে ব্যয় করবেন।
আগের যে কাঠামো ছিল এটা বাদ দিয়ে আমরা এখন পিতলের মূর্তি দিয়ে আমরা পূজা করতেছি। পিতলের মূর্তি দিয়ে পূজা করা হচ্ছে কোনো সহিংসতা নাই, আমরা এই সহিংসতাতে দূরে আছি, এই জন্য আমরা পিতলের মূর্তি দিয়ে পূজা করতেছি। কোথাও কোথাও দেখেছি আমরা যে মাটির প্রতিমাগুলো ভেঙে চুরে দিচ্ছে, আর এই প্রতিমাটা আমরা এবার এনেছি এই কারণে জানি ওটা ভেঙে চুরে দিতে না পারে। দর্শক, ময়মনসিংহের পূজা মণ্ডপ ও পূজার সার্বিক আয়োজন নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বাবুল হোসেন। বাবুল, আপনি তো সেখানে আছেন, আপনি একটু জানাবেন আজ তো মহাষষ্ঠী, এই নিয়ে কি কি আয়োজন রয়েছে এবং সেখানে সার্বিক নিরাপত্তা নিয়ে আয়োজকরা কি আয়োজন নিয়েছেন? রয়েছে নগরীর সবচেয়ে যেখানে বড় প্রার্থনা হয় দুর্গাবাড়ি যে মন্দির, সেই মন্দিরে আজ আপনি জানেন যে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান যে ধর্মীয় শারদীয় দুর্গা উৎসব, সেটির আজ মহাষষ্ঠী। তো গতকাল শনিবার বোধন হয়েছে, অর্থাৎ দেবীকে বন্দনার মাধ্যমে জাগ্রত করা হয়েছে এবং আজ তাদের যে মহাষষ্ঠী, সেই ষষ্ঠীর দিনে দেবী দুর্গাকে আমন্ত্রণ এবং অধিবাস অনুষ্ঠিত হবে। ভক্তবৃন্দের ভক্তি এবং পূজার যে আনুষ্ঠানিকতা রয়েছে তার মাধ্যমে দেবী দুর্গাকে মাতৃরূপে অধিষ্ঠিত হবেন মন্দিরে মণ্ডপে। ময়মনসিংহের নগরীর প্রায় 90টি এবং জেলায় প্রায় 800-র মতো মন্দির এবং মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে এই শারদীয় দুর্গোৎসব। এবং এই উৎসবকে ঘিরে আমরা দেখেছি যে সনাতন ধর্মাবলম্বীদের পরিবারে পরিবারে আনন্দ এবং উৎসবের একটি আমেজ বিরাজ করছে গত কয়েকদিন ধরে। তো আজ মূলত সন্ধ্যা থেকে ময়মনসিংহের যে মন্দির এবং মণ্ডপ রয়েছে সেখানে এই মূল পূজার যে মহাষষ্ঠীর মধ্য দিয়ে যে পূজার যে আনুষ্ঠানিকতা, সেই যে আনন্দ এবং উৎসবে মেতে উঠবেন সনাতন ধর্মাবলম্বীরা। তো আমরা যেটি দেখেছি যে প্রতিটি মণ্ডপে মন্দিরে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং যাতে নির্বিঘ্নে শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে তারা এই পূজা সম্পন্ন করতে পারেন, উৎসবে আনন্দ ভাগাভাগি করতে পারেন, তার জন্য স্থানীয় প্রশাসন থেকে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সাদা পোশাক সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিটি মণ্ডপে মন্দিরে তারা সতর্ক অবস্থানে পাহারায় থাকবেন। এর বাইরে প্রতিটি মন্দির এবং মণ্ডপে যে কমিটি রয়েছে তাদের উদ্যোগেও কিন্তু নিজেদের নিজস্ব স্বেচ্ছাসেবক কর্মীদের মাধ্যমেও কিন্তু নিরাপত্তা নিশ্চিত করা হবে। তো আমরা সেই রকম আমরা যে দুর্গাবাড়ি যে মন্দিরের কথা যেটি বলছিলাম যে এখানে আজ সকালে তেমন কোনো এখানে আনুষ্ঠানিকতা নেই এবং ভক্তবৃন্দও আমরা কাউকে দেখতে পাচ্ছি না। তবে নেতৃবৃন্দ যেটি জানিয়েছেন যে সন্ধ্যার পর থেকেই মূলত এই যে মহাষষ্ঠীর যে দেবী দুর্গাকে যে তারা পূজা দিয়ে তাদের আজকের যে আনুষ্ঠানিকতা তারা সেটি শুরু করবেন এবং এরপর থেকে আপনি জানেন যে কালকে সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী পর্যন্ত প্রতিটি মন্দির এবং মণ্ডপ উৎসবে মেতে থাকবে এবং ভক্তবৃন্দের উপস্থিতিতে আনন্দের একটি ভাগাভাগি যে তাদের শারদীয় দুর্গা উৎসবকে তারা সার্বজনীন করে তুলবেন এমনটি তারা জানিয়েছেন। তবে স্থানীয় প্রশাসনের যে নানামুখী উদ্যোগ যে প্রতিটি মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, এতে করে যে সনাতন ধর্মাবলম্বী স্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা বলছেন যে তারা আশ্বস্ত হয়েছেন। আমি ময়মনসিংহ জেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক শ্রী শঙ্কর সাহার সঙ্গে কথা বলেছি। তিনি বলছেন যে স্থানীয় প্রশাসন থেকে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে। গতকাল মৎস্য প্রাণী সম্পদ যে উপদেষ্টা ফরিদ আক্তার তিনি এই দুর্গাবাড়ি মন্দিরে তিনি এসেছিলেন। এ সমস্ত স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা সেই বাবুল হোসেন, আপনি আছেন, খোঁজ খবর রাখতে থাকুন। পূজার আনুষ্ঠানিকতা শুরু হলে আমরা নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদের সেই বিষয়ে দেখাতে চেষ্টা করব। দর্শক, ময়মনসিংহের দুর্গাবাড়ি মন্দির থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বাবুল হোসেন। চট্টগ্রামের পাহাড়তলীর সাগরিকা এলাকায় হাইড্রোলিক গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দগ্ধ 8 শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সিএমপি পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিমউদ্দিন জানান, শুক্রবার রাত 8:45 সাগরিকা এলাকার মশিউর দৌলার লোহার ডিপোতে পুরাতন জাহাজের হাইড্রোলিক গ্যাসের বোতল ভাঙার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় দগ্ধ 8 শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। আহতরা হলেন
আব্দুল কাদের, আবুল কাশেম, প্রধান ঠিকাদার মোহাম্মদ করিম, আব্দুল জলিল, আবুল বশর খান, জামাল হোসেন, মোহাম্মদ রাসেল ও বাহারউদ্দিন। এদের মধ্যে 2 জন 85%, 4 জন 30% ও বাকি 2 জনের 15% পুড়েছে। এদের মধ্যে মোহাম্মদ করিম আইসিইউতে আছেন এবং আবুল বাশারের অবস্থা গুরুতর। আজ নদী দিবস। এদিকে ভয়াবহ দূষণের কবলে পড়েছে দক্ষিণের জেলা ঝালকাঠির প্রধান 2 নদী সুগন্ধা ও বাসন্ডা। পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় ডাম্পিং স্টেশন নেই, তাই নদী হয়েছে ময়লা আবর্জনার ভাগার। তবে কর্তৃপক্ষ বলছে নদী দূষণ রোধে শিগগিরই ডাম্পিং স্টেশন নির্মাণ করা হবে। তরুণ সরকারের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। ঝালকাঠি শহরের দুপাশ দিয়ে বয়ে গেছে সুগন্ধা ও বাসন্ডা নদী। যুগ যুগ ধরে মানুষের জীবন জীবিকায় জড়িয়ে আছে নদী দুটি, কিন্তু ভয়াবহ দূষণের কবলে পড়েছে আজ নদী দুটি। এরই মধ্যে সুগন্ধা পরিণত হয়েছে শহরবাসীর ময়লা আবর্জনার প্রধান ভাগাড়ে। খোদ পৌরসভাই নদীতে ফেলছে শহরবাসীর বর্জ্য। মিষ্টি পানির সুগন্ধা এখন রোগ জীবাণুর বসতি। মাছসহ প্রাণীকুলেও পড়ছে বিরূপ প্রভাব। একই অবস্থা বাসন্ডা নদীটিরও। আমাগো পৌরসভায় ফালানোর জন্য যে জায়গা অনুমতি দেয় ওইখানেই আমরা ময়লা ফালাই। আরে ময়লা হালাইবে কোনো জায়গা নাই, যেখানে জায়গা দেখাই দেবে হেনে তো এরা হালাইবে, কথা বলবেন। আর এসবের জন্য কর্তৃপক্ষের দায়িত্বহীনতা আর অবহেলাকে দায়ী করছেন পৌরবাসী। 20-25 বছর ধরে এই ময়লা সম্পূর্ণ নদীতে ফেলায়। নদীতে গোসল করার কোনো সম্ভাবনা থাকে না। রাস্তাঘাটে ফেলায়, এগুলো নিয়ে আবার দেখা যায় বড় নদীতে ফেলায়, পানি নষ্ট হয়ে যায়। আমরা খুব দুর্ভোগে আছি। এখন জরুরি ভিত্তিতে একটি ডাম্পিং স্টেশন হলে এই ময়লাগুলো সেখানে নিয়ে ফেলতে পারে, যার পরিবেশের ভারসাম্যটা বজায় থাকে। সমস্যার কথা স্বীকার করে পৌরবাসীর বর্জ্য ফেলার জন্য খুব শিগগিরই একটি ডাম্পিং স্টেশন নির্মাণের আশ্বাস দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। টুনিয়ারি মৌজায় আমরা 5 একর জমি আমরা অ্যাকোয়ার করতেছি। এখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট স্থাপন করা হবে। আমরা ইতিমধ্যে আমাদের কাগজপত্র এবং আমরা ডিসি অফিসে প্রেরণ করেছি। 1875 সালে প্রতিষ্ঠিত ঝালকাঠি পৌরসভায় প্রায় 60,000 মানুষের বসবাস। হাসিবা আলী বর্ণা, 71। দর্শক, ঝালকাঠি থেকে নদী দূষণের খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তরুণ সরকার। তরুণ, আপনি তো সেখানে রয়েছেন, একটু জানাবেন কেন পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় ডাম্পিং স্টেশন নেই এবং এ নিয়ে কি বলছে পৌর কর্তৃপক্ষ? এছাড়াও জেলার প্রধান 2 নদী সুগন্ধা ও আর বাসন্ডা রক্ষায় কি ব্যবস্থা নিচ্ছেন তারা? সেগুলো কিন্তু শহর সংলগ্ন যে সুগন্ধা এবং বাসন্ডা নদী রয়েছে সেই নদীতে দিয়ে ফেলা হচ্ছে এবং বাসাবাড়ির যে পয় নিষ্কাশনের যে পাইপগুলো সেগুলো ড্রেনের সাথে সংযুক্ত থাকায় সেগুলোর যে দূষিত পানি সেগুলো যাচ্ছে কিন্তু এই 2 নদীতেই। এই নদীর পানি দিয়েই কিন্তু এই শহরের যে হোটেল রেস্তোরাঁ গুলো রয়েছে, এছাড়া যে নদী তীরবর্তী বাসাবাড়ি রয়েছে সেই বাসাবাড়ির ধোয়া মোছা, রান্না, সব বিভিন্ন গৃহস্থলীর যে কাজ সেগুলো করা হচ্ছে। এতে কিন্তু স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। চাঁপাইনবাবগঞ্জে প্রতি বছরে পদ্মার গ্রাসে ভাঙছে বিভিন্ন ইউনিয়ন। জেলা সদরের পাশাপাশি শিবগঞ্জ উপজেলার 4টি ইউনিয়নে ভাঙন অব্যাহত থাকলেও বাঁধ নির্মাণে নেই কোনো উদ্যোগ। অন্যদিকে প্রতি বছর গৃহ ও জমি হারা হচ্ছে শত শত পরিবার। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে এবার রাক্ষসে পদ্মার বুকে বাঁধের দাবি করা হয়। একেএস রোকনের তথ্য ছবিতে প্রতিবেদন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাক্ষসে পদ্মার ভয়াবহ নদী ভাঙন থেকে বাঁচতে এবার নদীর তীরে মানববন্ধন করেছে ভাঙন কবলিত এলাকার মানুষ। ত্রাণ সহায়তা নয়, ভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবিতে এ মানববন্ধন করেন ভাঙন কবলিতরা। উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামজগন্নাথপুর ফিল্ডবাজার এলাকা থেকে দীর্ঘ 5 কিলোমিটার ব্যাপী এ মানববন্ধনে দাবি আদায়ে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণ অংশ নেন। এ সময় তাদের সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন স্থানীয় জনপ্রতিনিধিরা। হাজার হাজার বিঘা বাড়ি, হাজার হাজার বিঘা জমি সমস্ত নদীতে বিলীন হয়ে গেছে। ছেলে মেয়ে কি খাওয়াবো, কি আছে কিছু নাই। প্রতি বছরই স্থায়ী বাঁধ তৈরির আশ্বাস দিতে ঊর্ধ্বতন কর্মকর্তারা সরকারি খরচে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেও কাজের কাজ কিছুই হয় না বলে জানান স্থানীয়রা। যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন
তারা আমাদের আশ্বাস দিন যে স্থায়ী বাঁধ নির্মাণ করে দিবেন, কিন্তু এখন পর্যন্ত কোনো আমরা কার্যক্রম দেখতে পাইনি। এই অসহায়তার দিকে দেখে সরকার যাতে দ্রুত আমাদের একটি স্থায়ী বাঁধ নির্মাণের ব্যবস্থা করে দেন। দীর্ঘদিন ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী উদ্যোগ নেওয়া হয়নি। অন্যদিকে প্রতিদিনই বসতভিটা, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা নদীতে বিলীন হয়ে যাচ্ছে। হুমকির মুখে পড়েছে আরো শত শত বসতবাড়ি। অনেক স্কুল, কলেজ, মাদ্রাসা, গোরস্থান, ঈদগাহ ময়দান সহ সমস্ত এই প্রতিষ্ঠানগুলো প্রতি বছর নদী গর্ভে চলে যাচ্ছে। নদীর ভাঙনে কত লোক কত কষ্ট করছে, দেখেন ঘুরিয়ে দেখেন কত বাড়ি ঘর কত পড়ে আছে, বিরাট হয়ে আছে। যেভাবেই হোক, যতটা সম্ভব হোক, আমাদের এখানে পদ্মাতে স্থায়ী একটা নদী শাসনের জন্য সুব্যবস্থা নিতে হবে। মানববন্ধন শেষে এলাকাবাসী শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজহার আলীর নিকট লিখিত দাবি পেশ করেন। এ সময় এলাকাবাসীর আবেদনটি সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন তিনি। আমাদের অঞ্চলের জনগণের পক্ষ থেকে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সরকারকে দৃষ্টি আকর্ষণ করে আপনাদের এই দাবিগুলো পৌঁছে দিব এবং পাশাপাশি আমরা এই টেকসই বেড়িবাঁধ যাতে দ্রুত হয় তার জন্য আমাদের পক্ষ থেকে আইনগতভাবে যা কিছু সহযোগিতা করার প্রয়োজন রয়েছে আমরা সেটি করতে চাই। চলতি মৌসুমে নদী ভাঙনের ভয়াবহতার আশঙ্কার কথা জানিয়ে শিবগঞ্জের 6 কিলোমিটারে দ্রুত বাঁধ নির্মাণের জন্য 751 কোটি টাকার প্রকল্প প্ল্যানিং কমিশনে পাঠানো হয়েছে। শরীফ আজাদ প্রীতম, ৭১। দর্শক, চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভাঙনের খবর জানতে এবার চলে যাব আমাদের সহকর্মী একেএস রুকনের কাছে। রুকন, আপনি তো আছেন সেখানে, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। একটু জানাবেন যে নদী ভাঙন রক্ষা ও বাঁধ নির্মাণে ভুক্তভোগীদের মানববন্ধনের পর প্রশাসনের প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন? তারা কি কোনো উদ্যোগ নিয়েছে কিনা, সব মিলিয়ে একটু জানাবেন। রুকন, আপনি সঙ্গেই থাকুন, নিশ্চয়ই পরবর্তীতে আমাদের এই সমস্যার সমাধান হলে আমরা আবারও আপনার সাথে যুক্ত হব। ভোলায় দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। 1 মাসের ব্যবধানে সদর জেলার 7 উপজেলার হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দ্বিগুণ। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, শয্যা সংকটে মশারি ছাড়া মেঝেতে চিকিৎসা সেবা নিচ্ছেন অনেকেই। এতে ডেঙ্গু আরও ছড়িয়ে যাওয়ার শঙ্কার পাশাপাশি সংক্রমণ জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেড়ে গেছে। কামরুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। ভোলায় চলতি বছরের জুলাই মাস থেকে বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। পরিসংখ্যানে দেখা গেছে মে মাসে পুরো জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল মাত্র 8 জন। জুন মাসে সে সংখ্যা বেড়ে দাঁড়ায় 41 জনে। এরপর জুলাই মাসে 70 জন, আগস্টে 76 জন, সবশেষ এই সেপ্টেম্বরে ছাড়িয়েছে সব রেকর্ড। আক্রান্ত রোগীর সংখ্যা এখন 131 জন। পুরো জেলার হাসপাতালগুলোতে ভর্তি আছে 348 জন। সংক্রমণ বেড়ে যাওয়ায় ভোলা জেনারেল হাসপাতালে পৃথক 2টি ডেঙ্গু ইউনিট খোলা হয়েছে। বর্তমানে 2টি ইউনিটেই শয্যা সংকটে বাধ্য হয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। এতে ডেঙ্গু আরও ছড়িয়ে যাওয়ার শঙ্কার পাশাপাশি সংক্রমণ সহ জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেড়ে গেছে। ডাক্তার দেখাইছি, তখন আমার ডেঙ্গু ধরা পড়ছে। হাসপাতালে কোনো সিট পাই নেই, আমরা ফ্লোরেই আছি। এখন মশারি ছাড়া তো আসলে ডেঙ্গু থেকে মুক্ত থাকা কষ্টকর। পাতলা পায়খানা, বমির কারণে আমরা সকাল হাসপাতালে অ্যাডমিট হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, একে তো জনবল সংকট, তার উপর রোগীর চাপ। এরপরেও সাধ্যমতো সেবা দিতে চেষ্টা করছেন। যেটুকুন ব্যবস্থা করার, মশারি টশারি দিয়ে রোগীগুলোকে আমরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। সবাইকে একটা রিকোয়েস্ট করব, যেহেতু জমা পানি জমে আছে, বৃষ্টি বাদলা কমে যাচ্ছে, এখন রোদের সময় যখন পানি টান দিবে তখন জমা পানিতে আসলে মশার উপদ্রবটা বেশি থাকবে, ডিম পারবে। যার যার স্থাপনায় আশেপাশে যে জমা পানি আছে সেগুলো যেন না থাকে সেটা খেয়াল করতে হবে। এই অবস্থা থেকে মুক্তি পেতে দ্রুত পুরো জেলায় মশা নিধন কীটনাশক স্প্রে করার দাবি সবার। শাকিলা শম্পা, ৭১। দর্শক, ভোলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কামরুল ইসলাম। তিনি সেখানকার ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে জানাবেন। কামরুল, আপনি তো সেখানে রয়েছেন। ভোলায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি কেন ঘটছে এবং হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর কি অবস্থা দেখছেন, সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে একটু জানাবেন। তিশা, আপনি জানেন যে দ্বীপ জেলা ভোলায় কিন্তু গত জুলাই মাস থেকে কিন্তু ডেঙ্গুর আক্রান্ত রোগীর সংখ্যা শুরু হয়েছে। আমরা যেমনটি দেখেছি যে ক্রমান্বয়ে কিন্তু আস্তে আস্তে ডেঙ্গু রোগী বা ভোলাতে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। গত কয়েক মাসে যতটুকু আক্রান্ত হয়েছে, কিন্তু এই সেপ্টেম্বর মাসে আমরা
আজ পর্যন্ত আমরা যেটুকু দেখেছি যে প্রায় 135 জন মতো রোগী ভোলা সদর হাসপাতালে ভর্তি হয়েছিল। মোট জেলায় কিন্তু গত এই বছরে 355 জন রোগী ভোলা সদর হাসপাতালে ভর্তি হয়েছিল, কিন্তু এক মাসেই শুধু 135 জন রোগী এই মাসে শুধু 135 জন রোগী কিন্তু ভোলা হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা যেমনটি দেখেছি যে ভোলা হাসপাতালের এই যে বেডগুলো রয়েছে, এখানে 12টি বেড রয়েছে শুধু ডেঙ্গু রোগীদের জন্য, কিন্তু তার পরিবর্তে কিন্তু এখানে প্রতিদিনই কিন্তু 15 থেকে 20 জনের রোগী কিন্তু এখানে ভর্তি হচ্ছে। অনেকেই এই জায়গা না পেয়ে, বেডে জায়গা না পেয়ে তারা ফ্লোরে চিকিৎসা নিতে হচ্ছে। কিন্তু তারা কিন্তু যে মশারি লাগানোর কথা, যে ডেঙ্গু রোগীর জন্য যে মশারি ব্যবহার করার কথা, কিন্তু সেরকম কোনো ব্যবহার করছে না। তারা না করে কিন্তু এখানে তারা চিকিৎসা নিচ্ছেন। কিন্তু আমরা যেমন দেখেছি যে এতে করে কিন্তু এই আক্রান্ত সংখ্যা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা ভোলা সদর হাসপাতালের ডাক্তারের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে যে পরিমাণ রোগী থাকার কথা তার চেয়ে বেশি রোগী হয়ে তারা আসলে চিকিৎসা সেবা দিতে অনেকটা হিমশিম খেয়ে যাচ্ছে। এছাড়া আমরা দেখেছি যে ভোলা সদরে হাসপাতালে যেসব রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে যারা আসছেন, কিন্তু ম্যাক্সিমাম রোগী কিন্তু বরিশাল, ঢাকা সহ বিভিন্ন জায়গায় কিন্তু রেফার করে দেওয়া হচ্ছে। আমরা যেমনটি জেনেছি যে এই প্রতিদিনই কিন্তু প্রায় 20 থেকে 30 জন রোগী ভোলার সদরে হাসপাতাল চিকিৎসা না নিয়ে তারা কিন্তু বরিশাল, ঢাকা নিয়ে চিকিৎসা নিচ্ছেন। তো আমরা পৌরসভার যে কর্তৃপক্ষ রয়েছেন, পৌরসভার তাদের সাথে আমরা যোগাযোগ করতে করেছি। তারা কিন্তু এখন পর্যন্ত পৌরসভার কোনো এই ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আপনি জানেন যে এই সময় কিন্তু বৃষ্টির পানি কিন্তু জমে কিন্তু এই ডেঙ্গুর মশার যে উপক্রম বৃদ্ধি পাচ্ছে, কিন্তু পৌরসভা থেকে আমরা সরকারিভাবে কোনো ওষুধ, মশা নিধন করার যে ওষুধ, সেই ওষুধ ছিটানোর কোনো ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না। কামরুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আমরা আশা করছি নিশ্চয়ই দ্রুত এই সমস্যার সমাধান হবে। দর্শক, ভোলা থেকে ডেঙ্গুর খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী কামরুল ইসলাম। প্রকাশ্য শত্রুর সাথে লড়াই করা সহজ, তবে গুপ্ত শত্রুর সাথে লড়াই করা খুবই কঠিন। চরিত্র পরিবর্তন করে অনেকে এখন দেশপ্রেমিক সেজেছে বলে মন্তব্য করেছেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। শনিবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে লালমনিরহাট জেলা ছাত্রদলের যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, যারা লেবাস পরিবর্তন করে তারা কোন দিন গণতান্ত্রিক শক্তিকে পরাজিত করতে পারবে না। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাজিদুল ইসলাম পাভেল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান সহ ছাত্রদলে যোগদানকারী ছাত্রছাত্রীরা। আমি বলি 24-এর আন্দোলন আমাদের অনেক বড় অর্জন। সেটি আমাদের একটি ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, কিন্তু 71-এর স্বাধীনতা যুদ্ধ তার চেয়ে আমাদের বড় অর্জন। এই জন্য যে সেখানে একটা ভূখণ্ড, একটা দেশ আমরা পেয়েছিলাম। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা 6 দিন আমদানি রপ্তানি বন্ধ থাকবে। তবে সরকারি ছুটি ব্যতীত হিলি পানামা পোর্টে লোড আনলোডের কাজ চলবে। হিলি আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, 28 সেপ্টেম্বর থেকে 3রা অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে 4 অক্টোবর থেকে যথারীতি নিয়ম অনুযায়ী আমদানি রপ্তানি চালু থাকবে। এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। দুর্গাপূজায় সিলেটের জকিগঞ্জ, কানাইঘাট ও জৈন্তাপুর সহ জেলার সীমান্তবর্তী এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বিজেপি। 19 বিজিবি ব্যাটালিয়নের 8 প্ল্যাটুন সদস্য 52টি পূজা মণ্ডপে মোতায়েন করা হয়েছে। সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার একটি পূজা মণ্ডপ পরিদর্শন শেষে 19 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার জানান, শারদীয় দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সামাজিক সম্প্রীতি ও মিলন মেলার উৎসব। পূজা যাতে সুষ্ঠু আনন্দ ঘন পরিবেশে উদযাপিত হয়, সেই জন্য বিজিবির সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে। জকিগঞ্জ বিজিবি
ব্যাটালিয়ন প্রায় 50টির উপরে পূজা মণ্ডপ এখানে তদারকি করছে, যার সার্বক্ষণিক নিরাপত্তা এবং এখানকার গোয়েন্দা নজরদারি ছাড়াও বিজিবির যে 8 কিলোমিটারের যে পরিধি আছে, এই 8 কিলোমিটারের মধ্যে আমরা এই 51টি বা 50টির উপরে এই মণ্ডপগুলোর নিরাপত্তা বর্ডার এলাকা থেকে শুরু করে এই সময়টাতে যাতে কোনো ধরনের নাশকতা বা কোনো ধরনের অরাজকতা সৃষ্টি না হয় সেটা নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আজ বিশ্ব পর্যটন দিবস। টেকসই উন্নয়নে পর্যটন এই প্রতিপাদ্য নিয়ে দেশের বিভিন্ন জেলায় বের করা হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। এছাড়াও দিনভর সাইক্লিং, ক্লিনিং, পর্যটন মেলা ও সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সিলেটে শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিনটি উদ্বোধন করেন জেলা প্রশাসক সারওয়ার আলম। পরে টেকসই উন্নয়নে পর্যটন প্রতিপাদ্য নিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, স্কাউট, পর্যটন সংগঠন এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। পরে সারদা হলে এসে আলোচনা সভায় নগরীর সবাইকে পরিবেশ ও প্রাণ প্রকৃতির বিষয়ে সচেতন করা হয়। সিলেট হচ্ছে বাংলাদেশের জন্য একটা হ্যাভেন, স্বর্গীয় এলাকা। এখানকার আমরা বলতে এখানে নিরাপত্তা থেকে শুরু করে একজন পর্যটকের যা দরকার আমরা সকল ট্রানজিশন করবো। আমরা বলতে চাই, আসেন সিলেটে, ঘুরে যান, দেখে যান প্রকৃতিকণা সিলেটকে। মৌলভীবাজারেও একই প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয় শনিবার সকালে। পরে আলোচনা সভায় অংশ নেন সরকারি কর্মকর্তা, পর্যটনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্কুল কলেজের শিক্ষার্থীরা। কলাপাড়ায় সকালে পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে কুয়াকাটা পৌরসভা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী সহ বিভিন্ন রাজনৈতিক দল। তবে পর্যটক ও স্থানীয়রা জানান, সাগরের ভাঙনে সৈকতের মাত্র কয়েক ফুট অবশিষ্ট আছে হাঁটার জায়গা, আর ভাঙন রক্ষায় ফেলা জিও ব্যাগ ও টিউবগুলো এখন আরও বিপজ্জনক। প্রথম আসছি কুয়াকাটাতে, আমার কাছে খুবই ভালো লাগছে। আমি সেটা বলতে পারবো না। সব থেকে এটা ভালো লাগছে যে বাচ্চা সহ আসছে, সেও এনজয় করে, আমিও এনজয় করি। সামুদ্রিক প্রাণীগুলো এরকম এই যে বিচের ধারে মরে পড়ে থাকে, সেটা দেখতে খুব খারাপ লাগে। কিন্তু আসলে সবচেয়ে দুঃখের বিষয়, এটার জন্য দায়ী আসলে আমরাই। এ নিয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কুয়াকাটা পৌর প্রশাসক জানান, কুয়াকাটা সৌন্দর্য সুরক্ষায় প্রাথমিক কিছু সমস্যা চিহ্নিত করা হয়েছে। ট্যুরিজম সংক্রান্ত যে গোষ্ঠীগুলো রয়েছে তাদেরকে নির্ধারিত কোটি দিয়ে এবং তাদের সাথে আমরা আলোচনা সাপেক্ষে কুয়াকাটা সি বিচের সৌন্দর্য বর্ধনে এবং ট্যুরিস্টদের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করতে থাকব। রাঙামাটিতে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে পর্যটন কমপ্লেক্স থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে জিমনেশিয়াম থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শেষে আলোচনা সভায় বক্তারা বলেন, পাহাড়, নদী, হ্রদ ও বনভূমির প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে সমৃদ্ধ করা যায়। নাটোরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। সভায় বক্তারা রানী ভবানী রাজবাড়ি, উত্তরা গণভবন, চলনবিল, হাতির বিল, গোসাইজির আশ্রম সহ জেলার সব পর্যটন স্থানকে পর্যটক বান্ধব এবং পরিবেশ বান্ধব করে গড়ে তোলার আহ্বান জানান। কুড়িগ্রামেও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়। শাকিলা শম্পা, ৭১। নেত্রকোনার দুর্গাপুরে স্কিলস অ্যান্ড ইনোভেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীরা তাদের তৈরি 18টি প্রজেক্ট প্রদর্শন করেন। শনিবার দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা প্রজেক্টগুলো পরিদর্শন করেন। এরপর প্রজেক্ট মূল্যায়ন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। দর্শক, চলছে দেশচোখ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।